বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ঠাকুরনগরের মতুয়া ধামে ঠাকুর বাড়িতে ভক্তদের মহাস্নান। এদিন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পুকুরে পুণ্যস্নানের জন্য লক্ষাধিক মতুয়া ভক্তের সমাগম। হরিনাম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জয়ধ্বনি আর ড্রামের শব্দে উত্তাল ঠাকুরবাড়ি। এদিন মতুয়া ঠাকুরবাড়ি চত্বর অনুষ্ঠান মঞ্চ থেকে উঠল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনীকে স্কুল পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করার দাবি। যেমন স্বামী বিবেকানন্দ রাজারামমোহন রায়ের জীবনী স্কুলের পাঠ্য বইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে, সেই রকম হরিচাঁদ ঠাকুরের জীবনীকেও স্কুল পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করার দাবি জানালেন মতুয়া ভক্তরা। আমাদের আর বেশি দেরি নেই। আমাদের মতুয়া ধর্ম হচ্ছে মানুষকে আপন করে নেওয়ার ধর্ম। এই ধর্ম মানে ধর্মান্ধতা না। যে ধর্ম মানুষকে সংকীর্ণ করে দেয় সেই ধর্মে কিন্তু আমাদের ঠাকুর বিশ্বাস করতেন না। একজন শিক্ষিকা হিসেবে আমার দাবি থাকলো যে প্রত্যেকটা সিলেবাসে যেভাবে আমরা আম্বেদকরের কথা লেখা পড়ি, যেভাবে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা জানি, যেভাবে আমরা স্বামী বিবেকানন্দর কথা পড়ি, যেভাবে শ্রী শ্রী চৈতন্যদেবের কথা আমরা পড়ি, ঠিক সেইভাবে আমাদের ঠাকুর তার জীবনী এবং তার পারিবারিক ইতিহাস সম্পর্কে এবং তার অবদান সম্পর্কেও যেন আমাদের ছেলে মেয়েদের জানানো হয়, একদম সিলেবাসে মানে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে। আপনারা জানেন যে 16 শতকে যেরকম একজন নবজাগরণের নেতৃত্ব দিয়েছিলেন, যার কথা আমরা সকলেই জানি, আমাদের নদিয়ার চাঁদ, যিনি আমাদের নিমাই, আমাদের শ্রী চৈতন্যদেবের কথা বলছি, তার কথা প্রত্যেকটা বইয়ে পড়ি আমরা, প্রত্যেকটা ইতিহাসে পড়ি। তারপরে 19 শতাব্দীতে নবজাগরণ, যেটা একটু আগে বলছিলেন যে কলকাতা কেন্দ্রিক নবজাগরণের পথিকৃৎ ছিলেন কিন্তু রাজা রামমোহন রায়, যিনি নারী শিক্ষার কথা বলেছেন, নারীদের উন্নতির কথা বলেছেন। কিন্তু আমাদের গ্রাম বাংলা বা আমাদের বাংলা, আমাদের বাংলাদেশে অনগ্রসর শ্রেণীদের কথা বলার জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন 19 শতাব্দীতে, তিনি হলেন আর কেউ নন, আমাদের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। যার জন্য আমরা যারা পিছিয়ে পড়া শ্রেণী, যাদেরকে একসময় জাতের নিরিখে, বর্ণের নিরিখে, অর্থের নিরিখে তাদের মধ্যে বিভাজন করা হতো, তাদেরকে সামনের দিকে এগিয়ে আনা যেত না, তাদেরকে সবসময় পিছনে ঠেলে রাখা হতো, তাদের শিক্ষার অধিকার ছিল না, তাদের ভালো কোনো সুযোগ সুবিধা পাওয়ার অধিকার ছিল না, তারা ছিল শোষিত, তাদেরকে নিপীড়ন করা হতো, তাদের উপর অত্যাচার করা হতো, এবং তাদের বিরুদ্ধে যিনি আওয়াজ তুলেছিলেন তিনি আমাদের ঠাকুর। কিন্তু আজকে এত বছর হয়ে গেছে, দুর্ভাগ্যজনকভাবে তিনি এই মতুয়া সম্প্রদায়ের সৃষ্টি করলেন, কারণ তিনি জানতেন এই অত্যাচারের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ সংঘবদ্ধ হয়ে না জানাই, তাহলে এই পিছিয়ে পড়া শ্রেণী কোনোদিনও এগিয়ে যেতে পারবে না। এবং তার জন্য তিনি দ্বাদশ আজ্ঞা, যেগুলো আপনারা সকলেই জানেন, সেই আজ্ঞা আমরা সকলেই পালন করি, তার কথা বললেন। এছাড়াও তিনি একটু আগে যেটা সজলদা বললেন, যে তিনি বলেছেন যে ঈশ্বর সেবা হচ্ছে মানব সেবার মধ্যে ঈশ্বর সেবা। আমাদের মা বাবাই হচ্ছে আমাদের সব থেকে বড় ঈশ্বর, এবং আমাদের সংসার ধর্ম পালন করতে হবে, সেটা কিন্তু আমাদের সব থেকে বড় ধর্ম। তিনি কিন্তু বলেননি যে ঈশ্বরের খোঁজ করার জন্য সংসার ধর্ম, গার্হস্থ্য জীবন ছেড়ে আমাদের বানপ্রস্থে যেতে হবে, কারণ তিনি জানেন আজকে হয়তো ঈশ্বরের খোঁজে বা দশের সেবা করার জন্য আমরা গৃহত্যাগী হলাম, কিন্তু তাহলে আমাদের গৃহ কে দেখবে? তাহলে এই যে সারমর্ম তিনি আজকে অত বছর আগে তিনি বুঝেছিলেন। তিনি বুঝেছিলেন শিক্ষার আলো যতদিন না এই অনগ্রসর শ্রেণীর মধ্যে ঢুকবে, ততদিন অনগ্রসর শ্রেণী জানবে না যে তাদের অধিকারটা কি। আর অধিকার সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে আমরা কিসের বিরুদ্ধে লড়বো, আমরা কিসের জন্য লড়াই করব? তাই তিনি শিক্ষার কথা বলেছিলেন। তিনি নিজে অনেক উচ্চ শিক্ষিত ছিলেন না, তিনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ার হয়তো সুযোগ পাননি, কিন্তু সেই সুযোগ করে দিয়েছিলেন। আজকে নারী শিক্ষা নিয়ে আজকে চারিদিকে অনেক হইচই হয়, অনেক কথা বলা হয়। আজকে আমরা সত্যি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা বলি, আমরা স্বামী বিবেকানন্দের কথা বলি, তারা প্রণম্য ব্যক্তি, তারা নমস্য ব্যক্তি, তারা পণ্ডিত ব্যক্তি, তারা মহাপুরুষ। আজকে আমরা বি.আর. আম্বেদকর, যার জন্য আজকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়েছে, যার জন্য আমরা অনগ্রসর শ্রেণীরা, আজকে তপশিলি জাতি উপজাতিরা তারা তাদের অধিকার পাচ্ছে, তাদের সবার কথা কিন্তু আমরা বইপত্রে পড়ি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে কথা 100 বছর আগে আমাদের ঠাকুর বলে গেছেন, আজকে আমি নিজে একজন শিক্ষিকা, একটা স্কুলে পড়াই, আজকে আমার খুব খারাপ লাগে যে এই বিষয়ে কিন্তু সকলে খুব বেশি একটা জানে না। তাই আজকের যেহেতু এই মঞ্চ শিক্ষা নিয়েও কথা বলার একটা
একটা জায়গা করে দিয়েছে। আমরা ধর্মের প্রচার করি, আমরা ধর্ম, আমাদের মতুয়া ধর্ম হচ্ছে মানুষকে আপন করে নেওয়ার ধর্ম। এই ধর্ম মানে ধর্মান্ধতা না। যে ধর্ম মানুষকে সংকীর্ণ করে দেয় সেই ধর্মে কিন্তু আমাদের ঠাকুর বিশ্বাস করতেন না। উনি বিশ্বাস করতেন ধর্ম মানুষকে উদার করে, সর্বধর্মের মানুষকে আমরা কাছে টেনে নেব, আমরা গলায় জড়িয়ে ধরবো। তো সেই ধর্মে আমরা বিশ্বাস করি। তো এই এত এগিয়ে ছিলেন তিনি অত বছর আগেও, সেই কথা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে না। সেই কথা কিন্তু আমাদের জানানোর দায়িত্ব নিতে হবে। আজকে যারা আমরা এই সম্প্রদায়ের মানুষ, আমরা হয়তো তার জীবনী সম্পর্কে জানি, তার অবদান সম্পর্কে জানি, আমাদের সমাজে কি কি অবদান হয়েছে, কিন্তু সেই কথা জানানোর দায়িত্ব কিন্তু আমাদের। এবং একজন শিক্ষিকা হিসেবে আমার দাবি থাকলো যে প্রত্যেকটা সিলেবাসে যেভাবে আমরা আম্বেদকরের কথা লেখা পড়ি, যেভাবে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা জানি, যেভাবে আমরা স্বামী বিবেকানন্দর কথা পড়ি, যেভাবে শ্রী শ্রী চৈতন্যদেবের কথা আমরা পড়ি, ঠিক সেইভাবে আমাদের ঠাকুর তার জীবনী এবং তার পারিবারিক ইতিহাস সম্পর্কে এবং তার অবদান সম্পর্কেও যেন আমাদের ছেলে মেয়েদের জানানো হয়, একদম সিলেবাসে মানে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে। সিলেবাসে যেন এই বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়। আজকে যদি এই আন্দোলনটাও আমরা এই মঞ্চ থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে চালাতে পারি, তাহলে খুব বেশি দিন দেরি নেই যখন আমাদের সিলেবাসে প্রত্যেকটা বাচ্চা ইতিহাস বইতে বা সমাজ বিজ্ঞান বইতে এই আমাদের ঠাকুরের অবদান সম্পর্কে জানতে পারবে। এবং তখন আমাদের হয়তো আলাদা আলাদা করে এরকম বড় বড় সভা করে যে জানানোর বিষয়টা দরকার হবে না, তখন বাচ্চারা এমনি জানবে। তারা এমনি কিন্তু আজকে আলাদা করে উদ্যোগ নিতে হবে না শুধু আমাদের সম্প্রদায়ের মানুষের, আজকে সমস্ত সাধারণ মানুষ কিন্তু গিয়ে এই মূর্তি উন্মোচন করবে জায়গায় জায়গায়, আজকে হরিচাঁদ ঠাকুরের নামে জয়ধ্বনি দেবে। এই দিন কিন্তু আমাদের আর বেশি দেরি নেই। তাই আসুন মায়েরা, আসুন এখানে সকল যারা ভক্ত, যারা অনুসারীরা আছেন, সকলে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের এই সম্প্রদায়, আমাদের এই ধর্ম প্রচার প্রসারের দায়িত্ব কিন্তু একমাত্র আমাদের উপর। তাই আমাদের এই দায়িত্ব অনেক বেশি করে পালন করতে হবে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা আরো এই বিষয়টাকে ছড়িয়ে দেব এবং আমাদের আওয়াজ যেন সেই সব দপ্তরে চলে যায় যেখানে সত্যি এই সিলেবাসের মধ্যে এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করার সময় আসবে।
পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই
জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য, এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।